হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জীবনের প্রবাহমানতা যে ইউনিটটা আমরা করছিলাম তার থার্ড পার্টটা নিয়ে এসেছি। আগের দিন আমরা কি পড়েছিলাম একটু মনে করে নিই। আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ডিএনএর যে দ্বিতন্ত্রী প্যাঁচানো সিঁড়ির ন্যায় যে গঠনটা সেটা পড়েছিলাম, ওয়াটসন এবং ক্রিকের দেওয়া ডিএনএর ডাবল হেলিক্স মডেলটা পড়েছিলাম, ডিএনএর রাসায়নিক গঠনটা পড়েছিলাম, আর শেষে আমরা কোষ বিভাজন সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া, একটা বেসিক আইডিয়া পেয়েছিলাম। তো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব হলো কোষচক্র আর কোষ বিভাজন। ঠিক আছে, কোষচক্র ও কোষ বিভাজন এই দুটো পার্ট আমরা ডিটেলসে জানবো। আমরা প্রথমে কোষচক্রটা পড়ব, তারপর আমরা কোষ বিভাজনের যে তিনটে টাইপের কোষ বিভাজন আমাদের সিলেবাসে খুব ভালো করে দেওয়া আছে, সেই তিনটে টাইপের কোষ বিভাজনটাকে আমরা খুব ভালো করে পড়ব। কি কি পড়ব? প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে মাইটোসিস, দ্বিতীয় যেটা পড়ব সেটা হলো মিওসিস, এবং তৃতীয় যেটা পড়ব সেটা হলো অ্যামাইটোসিস। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোষচক্র। ঠিক আছে, আচ্ছা কোষচক্র বলছি যখন আমরা, তাহলে নিশ্চয়ই তার মানে কি বোঝাচ্ছে? কোনো একটা চাকার ন্যায় আকৃতি বিশিষ্ট কিছু একটা বস্তু। চক্র মানে তো তাই বোঝায়, চক্র মানে চাকা। আচ্ছা, চাকা আমরা কাকে বলি সেটা যদি একটুখানি ভালো করে ভাবি একবার, যে কাকে আমরা চক্র বলি। চক্র আমরা তখনই বলি যখন কোনো কিছু এইরকমভাবে, ধরো আমি বললাম যে সে চক্রাকারে, মানে ঘটনাটা চক্রাকারে আবর্তিত হচ্ছে। তার মানে কি, যেখানে শুরু হলো আবার সেখানেই ফেরত এলো, এরমভাবে, তাই তো? যেখানে শুরু হলো তার মানে আবার সেখানেই ফেরত এলো। সেই ঘটনাটাকে যখন কারোর কোনো একটা ঘটনা পর্যায়ক্রমিকভাবে পুনরাবৃত্ত হয়, মানে একই জায়গা থেকে শুরু করে আবার পুনরায় সেই জায়গাতেই ফেরত আসে, তখন তাকে আমরা চক্র বলি। ঠিক আছে, এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো কোষচক্র। ঠিক আছে, কোষচক্র মানে কি? কোষচক্র মানে হলো কোষ নিজের মধ্যে কিছু পরিবর্তন ঘটায় এবং সেই চক্রাকার পরিবর্তন ক্রমান্বয়ে চলতে থাকে। তোমরা এখানে দেখতে পারো যে এই যে গোটা কোষের জীবদ্দশা, সেই জীবদ্দশায় কিন্তু কিছু আলাদা আলাদা দশা সেটা চক্রাকারে আবর্তিত হতে থাকে। ঠিক আছে, তো এইভাবে যে চক্রাকার আবর্তন, এই চক্রাকার আবর্তনটাই বিভিন্ন দশায় কোষের মধ্যে যে চক্রাকার আবর্তন ঘটছে, সেই আবর্তনটাকেই আমরা কি বলি? কোষচক্র বলি। তো প্রথমে যদি আমরা দেখি কোষচক্রের প্রধান আমরা দুটো দশা পাবো, কি? ইন্টারফেস দশা আর এম দশা বা মাইটোটিক দশা। এটাকে আমরা বিভাজন দশাও বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বিভাজন দশাও বলতে পারি। এবার হচ্ছে প্রথমে যেটা আমরা এসছি ইন্টারফেস দশা। এই ইন্টারফেস দশার মধ্যে কটা স্টেজ রয়েছে? ইন্টারফেস দশার মধ্যে কটা উপদশা রয়েছে? তিনটে উপদশা রয়েছে। দেখে নিই আমরা কি কি। প্রথম উপদশাটার নাম হচ্ছে জীবন দশা বা গ্যাপ ওয়ান দশা। ঠিক আছে, দ্বিতীয় উপদশাটার নাম হলো এস দশা বা সিনথেটিক দশা, আর তৃতীয় উপদশাটার নাম হচ্ছে G2 দশা বা গ্যাপ টু দশা। এই তিনটে দশায় সাধারণত এই যে ইন্টারফেসটা যেটা রয়েছে, এই ইন্টারফেসটা আবর্তিত হয়। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারফেসটা কেন ইন্টারফেস দশাটা দরকার পড়লো? আচ্ছা, আমি যদি বলি যে কোষকে বিভাজিত করতে হবে, ঠিক আছে, আমি বললাম তোমার কাছে ধরো এরকম একটা বাটিতে, আমি বললাম তোমাকে এইরকম একটা বাটিতে কিছুটা ধরো এই 100 গ্রাম চালের পায়েস আছে। আমি বললাম এটাকে তোমাকে বিভাজিত করে 100 গ্রাম চালেরই পায়েসের আরও দুটো বাটি বানাতে হবে। তাহলে তুমি কি করবে? তাহলে অবশ্যই আমাকে এই 100 গ্রামের জায়গায় এটাকে 200 গ্রাম করতে হবে, তবেই আমি এই বাটিতে 100 গ্রাম দিতে পারবো, এই বাটিতে 100 গ্রাম দিতে পারবো, তাই তো? তো তার মানে আমরা বুঝছি যে কোষকে যদি আমি একটা কোষ, আগের দিন আমি যেরকম কোষ বিভাজন দেখাচ্ছিলাম মাইটোসিস মিওসিস, তাতে একটা কোষ সমান দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছিল, অনেকটা এরকম। এই একটা কোষ এরকম সমান দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছিল। তো এই যে সমান দুভাগে বিভক্ত হলো, তার মানে কোষের নিউক্লিয়াসে যে ডিএনএ ম্যাটেরিয়ালটা ছিল সেটাকেও বিভক্ত হতে হলো।
এবং কোষের বাইরে যে সাইটোপ্লাজম ছিল তাকেও বিভক্ত হলো, কোষের মধ্যে যে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা ছিল তাকেও বিভক্ত হলো আর কি। তাহলে যদি আমি এইগুলোকে দ্বৈতকরণ না করি বা এইগুলোর পরিমাণ যদি বৃদ্ধি না করি তাহলে কি তাকে বিভাজিত করা সম্ভব নয়। তো প্রথমে আমাকে কি করতে হবে, কোষের ভিতরে থাকা যত যে প্রোটিন আছে, আরএনএ আছে, ডিএনএ আছে, লিপিড আছে, নিউক্লিওটাইড আছে, লিপিড বলা ভুল, নিউক্লিওটাইড আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমাকে দ্বৈতকরণ করতে হবে বা সেই সমস্ত জিনিসগুলোকে আমরা উৎপাদিত করতে হবে, যা কোষ বিভাজন বা কোষ বিভাজনের যে এম দশা যেটা রেখেছি, এম ফেজ বা মাইটোটিক দশা বা যেটাকে আমরা বিভাজন দশা বলি, সেই বিভাজন দশাটাকে কন্টিনিউ করার জন্য আমার প্রয়োজন হবে। ঠিক আছে, তো সেই যে বিভাজন দশাটাকে কন্টিনিউ করার জন্য যা প্রয়োজন সেইগুলো সমস্ত কিছু G1S এবং G2 দশায় তৈরি হয়, বা বলতে পারো তোমরা ইন্টারফেস দশায় তৈরি হয়। ইন্টারফেস দশাটা হচ্ছে এক ধরনের প্রস্তুতি দশা। সেই প্রস্তুতি দশাটা শেষ করে কোষ কি করে, বিভাজনের দিকে যায়, মানে কোষ বিভাজিত হয়। তোমরা যেরকম যদি স্কুলে যেতে চাও তাহলে তোমরা কিছু প্রস্তুতি নাও, ব্যাগ গোছাও, বই গোছাও, প্রথমে আগের দিন রাত্রে হোমওয়ার্ক করে রাখো, তারপর ব্যাগ গোছাও, বই গোছাও, টিফিন গোছাও, তারপর স্কুলে যাও। ঠিক সেরকমই ঘটনা এখানে কোষের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে কোষের ক্ষেত্রে যে G1 দশা, S দশা, G2 দশা, এই কি হচ্ছে আমরা দেখে নিই। এই যে G1 দশা বা গ্যাপ 1 দশা, এখানে হয় হলো এটিপি, নিউক্লিওটাইড, আরএনএ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এইগুলো সংশ্লেষিত হয়, মানে যেগুলো আমার কোষ বিভাজনের জন্য লাগবে। ঠিক আছে, আর এর সাথে সাথে কি হয়, এর সাথে সাথে নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটে, মানে নিউক্লিয়াসটা আকারে বড় হয়। এরপর আসি আমরা এস দশা। এস দশা আমি বললাম, এস দশায় ডিএনএ যেটা রয়েছে, কোষের মধ্যে ডিএনএ রয়েছে। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে কোষের মধ্যে মোট ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, তাই তো, মানে কোষটা যদি 2n থাকে, তা থেকে দুটো অপত্য কোষ তৈরি হলো, তাতেও ক্রোমোজোম সংখ্যা 2nই হবে। তাহলে নিশ্চয়ই আমাকে ডিএনএকেও দ্বৈতকরণ করতে হবে, নইলে সম পরিমাণ আমি ক্রোমোজোম বানাবো কি করে, বানাতে পারবে না কোষ। সেই জন্য কি হয়, সেই জন্য ডিএনএর দ্বৈতকরণ ঘটে। ঠিক আছে, এই যে এস দশা যেখানে রয়েছে সেখানে ডিএনএর দ্বৈতকরণ ঘটে, এবং ডিএনএর দ্বৈতকরণের সাথে সাথে কি হয়, হিস্টোন সংশ্লেষিত হয়, ক্রোমোজোম এবং সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে। এইগুলো সব আমাদের এস দশায় সম্পন্ন হলো। এরপর কোনটা আসছে, এরপর আসছে হচ্ছে G2 দশা। G2 দশার ক্ষেত্রে কি হয়, G2 দশার ক্ষেত্রে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় কিছু আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়, যারা কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের সিলেবাস অনুযায়ী G1S এবং G2 দশার এইটুকুই তোমাদের পড়তে হবে। এর থেকে আরও ডিটেলসে জানতে চাইলে তোমাদের 11-এর যে সিলেবাস রয়েছে সেখানে আরও ডিটেলসে বলা আছে জিনিসটা। আপাতত তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এইটুকুই যথেষ্ট। তো আমরা কোষ চক্র কি জিনিস সেটা, মানে কোষের ইন্টারফেস দশাটা আগে বুঝে নিলাম। এবার আসি এম দশা বা মাইটোটিক দশা। এম দশায় আমরা কি পাচ্ছি, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। এটা কাইনেসিস, হ্যাঁ, সাইটোকাইনেসিস। তো প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটেকে একসাথে কি বলে, এই চারটেকে একসাথে বলে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। মানে আমরা যদি এম দশাটাকে বিভক্ত করি তাহলে আমরা দুটো জিনিস পাবো। কি কি, যদি আমরা এম দশাটাকে বিভক্ত করি তাহলে আমরা প্রথম যেটা পাবো সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর দ্বিতীয় যেটা পাবো সেটা হবে হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, তো ক্যারিওকাইনেসিস হলো ও সাইটোকাইনেসিস হলো, এই দুটো দশার মধ্যে দিয়ে এই যে এম দশা বা মাইটোটিক দশা সেটা সম্পন্ন হবে। ক্যারিওকাইনেসিসে কি হয়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যেটা এই প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই চারটি উপদশার মধ্যে অন্তর্ভুক্ত। আর সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এই ব্যাপারটা আমরা যখন মাইটোসিস কোষ বিভাজনটা পড়ব তখন আমরা আরও ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, এরপর আমরা যে বিষয়টা নিয়ে আসছি বা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কোষচক্রের গুরুত্ব। ঠিক আছে, কোষচক্রের গুরুত্ব মানে কোষচক্র কী জন্য দরকার, এই প্রশ্নটা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষাতে প্রায়ই এসে থাকে। তোমাদের বইতে খুব ভালো করেই গুরুত্বগুলো দেওয়া আছে। কি করবে তুমি, কোষচক্রের গুরুত্ব যখন আসবে তখন এই যে G1 দশা, S দশা এবং G2 দশা,
এই 3টে দশায় কি কি ঘটনা ঘটছে সেটা সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, এরপর কি করবে, এরপর তুমি কি করবে, এরপর কোষচক্রের গুরুত্ব হিসাবে তুমি যে জিনিসটা উল্লেখ করতে পারো সেটা হলো কোষচক্রের মাধ্যমেই কিন্তু আমাদের কোষ কি করছে, বিভাজনে সক্ষম হচ্ছে। এটাকে তোমরা একটা গুরুত্ব হিসাবে লিখতে পারো। কোষচক্রের গুরুত্ব প্রসঙ্গে আরও একটা তথ্য যেটা খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, সেটা কি, এই চেক পয়েন্ট। যদিও এই চেক পয়েন্টের মানে শব্দটা তোমাদের টেক্সট বুকে থাকলেও চেক পয়েন্ট কি বা এই সম্পর্কে ডিটেলস কিছু তোমাদের সিলেবাসে নেই। চেক পয়েন্ট মানে কি ভাবো একটু, চেক পয়েন্ট মানে কি বোঝায়? চেক পয়েন্ট মানে বোঝায় হচ্ছে কোনো একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় যদি কিছু চেকিং করা হয়, সাধারণত হাইওয়ে রোডে এক শহর থেকে অন্য শহর বা এক জেলা থেকে অন্য জেলা, এরকমভাবে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয় সেখানে আমাদের চেক পয়েন্ট থাকে। সেখানে কি করা হয়, চেক পয়েন্টে গাড়িগুলো চেক করা হয়। গাড়িগুলো চেক করে দেখা হয় তাতে কোনো বেআইনি দ্রব্য আছে কিনা, বা কোনো রকম অসামাজিক কাজ হচ্ছে কিনা, বা তারা ট্যাক্স সঠিকভাবে পে করেছে কিনা, এগুলো চেক করা হয়। ঠিক তেমনি আমাদের G1, S, G2 এই যে দশাগুলো, এই দশাগুলোর মাঝখানেও কিন্তু চেক পয়েন্ট থাকে। চেক পয়েন্ট কী করে, চেক পয়েন্ট দেখে যে এই যে দশা যেটা রয়েছে G1 দশা, G1 দশা থেকে যখন S দশায় আসছে তখন সমস্ত কাজগুলো সঠিকভাবে হয়েছে তো। আবার S দশা থেকে যখন G2 দশায় যাচ্ছে তখন সমস্ত কাজগুলো সঠিকভাবে হয়েছে তো। তো G1, S এবং G2 দশা এইরকমভাবে চেক পয়েন্টগুলো কী করে, চেক পয়েন্টগুলো আমাদেরকে এই যে তোমার ইয়েগুলোকে চেক করতে হেল্প করে যে G1 দশা থেকে S দশায় আসছে তখন তাহলে G1 দশার কাজগুলো সঠিকভাবে হয়েছে কিনা, S দশা থেকে G2 দশায় আছে তাহলে S দশার ডিএনএ দ্বৈতকরণটা সঠিকভাবে হয়েছে কিনা। যদি এই চেক পয়েন্ট বিফল হয়, কিছু কিছু ক্ষেত্রে এই চেক পয়েন্ট বিফল হয় এবং চেক পয়েন্ট সঠিকভাবে কাজ না করার জন্য আমাদের কোষের মধ্যে কি দেখা যায়, আমাদের কোষের মধ্যে ক্যান্সারাস টেন্ডেন্সি দেখা যায়, যেটাকে বলা হয় কোষের অনিয়ন্ত্রিত বিভাজন। অর্থাৎ কি হয়, কোষগুলোর চেক পয়েন্ট সঠিকভাবে কাজ না করার জন্য কোষের যে বিভাজনের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা হারিয়ে যায়। হারিয়ে গেলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে শুরু করে, মানে খুব তাড়াতাড়ি র্যাপিডলি ডিভাইড করতে আরম্ভ করে এবং ডিভাইড করে একটা মাস অফ টিস্যু তৈরি করে, যেটার থেকে টিউমার বা ম্যালিগনেন্ট সেলের জন্ম হয় এবং এই টিউমার থেকেই কিন্তু ক্যান্সারের উৎপত্তি। ঠিক আছে, তো চেক পয়েন্ট সঠিকভাবে কাজ না করলে কি হয় তোমরা জেনে নিলে। এরপর আমরা কোষ বিভাজনের যে ব্যাপারটার মধ্যে ঢুকবো, কোষ বিভাজন কি, তারপর আমরা মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন আর অ্যামাইটোসিস কোষ বিভাজন, এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখন আমরা এই যে দুটো যে কোষ বিভাজন, যেটা কোষ বিভাজনের 3 ধরনের কোষ বিভাজন ছিল, কি কি ছিল, মাইটোসিস ছিল, মিওসিস ছিল আর অ্যামাইটোসিস ছিল। এই 3 ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই। তার মধ্যে আমরা প্রথমে মাইটোসিস কোষ বিভাজনটা সম্পর্কে আলোচনা করব। তো মাইটোসিস কোষ বিভাজনটা সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখছি মাইটোসিস কোষ বিভাজনকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথমটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেটার মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর দ্বিতীয়টা হচ্ছে সাইটোকাইনেসিস, যেটার মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো এই ক্যারিওকাইনেসিস যদি আমরা দেখি, ক্যারিওকাইনেসিস 4টে দশায় বিভক্ত হয়। কি কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রথমে আমি এইখানে যে স্কোয়ার করে করে যে আমি ছবিগুলো এঁকেছি আর কি, এইখানে যে স্কোয়ার করে করে যে ছবিগুলো এঁকেছি সেইগুলো হচ্ছে উদ্ভিদ কোষ। ঠিক আছে, বাইরে দেখো এখানে কোষ প্রাচীর রয়েছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, তাই এইগুলো হচ্ছে উদ্ভিদ কোষ। আর নিচে যে এইরকম যে ছবিগুলো এঁকেছি এইগুলো হচ্ছে প্রাণী কোষ। তো প্রথমে আমরা প্রোফেজ দশার বৈশিষ্ট্যটা একটুখানি দেখে নিই। প্রোফেজ দশায় কি হয়, প্রোফেজ দশায় এই যে নিউক্লিয়াস, এটা যদি আমি একটু মুছি আর কি, এটা প্রোফেজ দশাটা শেষ হয়ে যাওয়ার পর কেমন দেখতে হয় ক্রোমোজোমগুলো, সেই ছবিটা আঁকা আছে। এই যে প্রোফেজ দশায় প্রথমে নিউক্লিয়াসের মধ্যে আমাদের যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমোজোমসগুলো রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম বলা ভুল, এই যে আমার ক্রোমাটিন জালিকাগুলো রয়েছে, এইগুলো আস্তে আস্তে জল বিয়োজন করে। জল বিয়োজন করা মানে কি, জল বিয়োজন করা মানে কোনো জিনিস থেকে যদি জল বাইরে বেরিয়ে যায় তাহলে সেটা আস্তে আস্তে পেঁচাতে থাকবে
এই যে প্রফেজ দশায় ঠিক সেই ঘটনাটাই ঘটে, ক্রোমোজোমগুলো ক্রোমাটিন ম্যাটেরিয়ালগুলো জল বিয়োজন করে 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 আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোমের ন্যায় আকার ধারণ করতে থাকে। এইরকম ক্রোমোজোমের ন্যায় আকার ধারণ করতে থাকে, ঠিক আছে। এবং এই যে ক্রোমোজোমগুলো তখন প্রফেজ দশায় কি হয়, এত সুন্দর কিন্তু এত ভালোভাবে থাকে না, ক্রোমোজোমগুলো একে অপরের সাথে পেঁচিয়ে অবস্থান করে, এই রকম একটার সাথে আরেকটা এরকমভাবে ক্রোমোজোমগুলো কিন্তু একে অপরের সাথে অনেকটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। এত সুন্দর যে নিচে যে ছবিটা বা বইতে যে ছবিটা দেওয়া আছে এতটা সুন্দর থাকে না, অনেকটা পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে। এই একটা ক্রোমোজোম যদি হয় এই আরেকটার সাথে ওপর দিকে জুড়ে রয়েছে বা আরেকটার সাথে এইরকমভাবে যদি আমরা এটাকে 3টে ক্রোমোজোম দেখাই, 3টে ক্রোমোজোম হয়তো এরকমভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে, ঠিক আছে। তো ক্রোমোজোমগুলো এইভাবে জড়িয়ে যাওয়ার যে ঘটনাটা, সেই জড়িয়ে যাওয়ার ঘটনাটাকে বলে হচ্ছে স্পাইরিলাইজেশন, ঠিক আছে। তো ক্রোমাটিন তন্তুগুলো জড়িয়ে জড়িয়ে এরকমভাবে যে ক্রোমোজোম তৈরি করছে এবং ক্রোমোজোমগুলো একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলে হচ্ছে স্পাইরিলাইজেশন। এবং স্পাইরিলাইজেশনের ফলে যে কুণ্ডলীটা তৈরি হচ্ছে তাকে বলে পেক্টোনমিক কুণ্ডলী, ঠিক আছে। কি বলে? পেক্টোনমিক কুণ্ডলী, ঠিক আছে। তো এই যে কুণ্ডলীটা এখানে তৈরি হয়ে গেল এইটাকে আমি বলবো পেক্টোনমিক কুণ্ডলী। এরপর এই দশায় কি হয়, আস্তে আস্তে এই নিউক্লিয় পর্দাটা যেটা রয়েছে সেই নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তো নিউক্লিয় পর্দা আমার আস্তে আস্তে এরকমভাবে দেখাচ্ছি যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এক সময় আর নিউক্লিয় পর্দা আমার থাকবে না, ঠিক আছে। আর প্রাণী কোষের ক্ষেত্রেও ঠিক একইভাবে নিউক্লিয় পর্দা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে গেল নিউক্লিয় পর্দাগুলো। এবং সেন্ট্রোজোমটা, কোষের যে সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ার এই দুটো জিনিস তোমরা গোলাবে না। তার কারণ সেন্ট্রোমিয়ার বলতে বোঝায় ক্রোমোজোমের যে এই যে পি বাহু এবং কিউ বাহু তার যে মধ্যবর্তী যে অংশটা এটাকে বলে সেন্ট্রোমিয়ার, যার মাধ্যমে ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড একে অপরের সাথে জুড়ে থাকে, আগের দিন আমি বলেছিলাম। আর সেন্ট্রোজোম হচ্ছে কোষের ভিতরে থাকা একটা বিশেষ অঙ্গাণু যেটা কোষ বিভাজনে সাহায্য করে। কিভাবে সাহায্য করে সেটাই দেখাচ্ছি আমি এখন। এই প্রাণী কোষের ক্ষেত্রেই সেন্ট্রোজোম থাকে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। উদ্ভিদ কোষে আবার কোষ বিভাজনের অন্য পদ্ধতি আছে, সেটা নিয়ে পরে আসছি। প্রথমত প্রাণী কোষের ক্ষেত্রে বলি, প্রফেজ দশায় কি হয়, নিউক্লিয় পর্দাটা যেমন বিলুপ্ত হয়, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হওয়ার পর আমাদের যে সেন্ট্রোজোমটা রয়েছে সেন্ট্রোজোমটা দুটো ভাগে বিভক্ত হয়ে কোষের দুটো মেরুর দিকে চলে যায়, ঠিক আছে। এটা একটা মেরুর দিকে গেল, এটা একটা মেরুর দিকে গেল। এবং কোষের দুটো মেরুর দিকে চলে যাওয়ার পর তাদের মধ্যে কি গঠিত হয়, তাদের মধ্যে যেটা গঠিত হয় সেটা হচ্ছে বেম তন্তু বলে। এই যে এই রকম কিছু বেম তন্তু তৈরি হতে থাকে, জাস্ট তৈরি হওয়া শুরু হয়, ঠিক আছে। মেটাফেজ দশায় গিয়ে বেম তন্তুগুলো আরও সুস্পষ্ট হয়। তো এই যে বেম তন্তুগুলো গঠিত হওয়া শুরু হয় হচ্ছে আমাদের প্রফেজ দশায়, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা বলতে পারো যে স্যার তাহলে আপনি বললেন প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে না, তাহলে কি প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, তাহলে বেম তন্তুগুলো তোমার এই উদ্ভিদ কোষে আসে কোথার থেকে? প্রশ্ন আসতেই পারে। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেম তন্তু তৈরির জন্য আমাদের যে এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে বেম তন্তুগুলো তৈরি হয় সেই বেম তন্তুগুলো তৈরিগুলোর জন্য তোমার কোনো সেন্ট্রোমিয়ার লাগে না। এক্ষেত্রে মাইক্রোটিউবুলস যেগুলো রয়েছে সেই মাইক্রোটিউবুলসগুলো থেকেই কিন্তু বেমতন্তু গঠিত হয়, ঠিক আছে। এর মধ্যে যে মাইক্রোটিউবুলস রয়েছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই মাইক্রোটিউবুলসগুলো থেকেই আমাদের বেমতন্তু গঠিত হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এবং আর প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল দুটো দুভাগে বিভক্ত হয় এবং দুদিকে দুটো অ্যাস্টার তৈরি করে এবং অ্যাস্টার তৈরির মাধ্যমে দুদিকে এই যে তোমার হচ্ছে বেমতন্তুগুলো দুদিকে দুটো অ্যাস্টার তৈরি করলো এবং অ্যাস্টার তৈরি করে এই জায়গাটাকে অ্যাস্টার বলে, এরকমভাবে থাকে, দুদিকে দুটো অ্যাস্টার তৈরি করে এবং অ্যাস্টার তৈরি করার মাধ্যমে এরা কোষটাকে বিভাজিত হতে সাহায্য করে। বেমতন্তুর কাজটা আমরা মেটাফেজ দশায় আরেকটু ডিটেলসে পড়ছি। তো এখন এই যে অ্যাস্টার তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে, এটা প্রাণী কোষে তৈরি হচ্ছে, তাই প্রাণী কোষের যে মাইটোসিসটা তাকে অ্যাস্ট্রাল মাইটোসিস বলে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম নেই, উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম নেই তাই সেখানে কিন্তু কোনো অ্যাস্টার তৈরি হয় না, তাই এটাকে আমরা কি বলি, তাই এটাকে আমরা বলি অ্যানাস্ট্রাল মাইটোসিস। উদ্ভিদ কোষে যে মাইটোসিসটা হয় তাকে আমরা বলি
অ্যানাস্ট্রাল মাইটোসিস। তো প্রাণী কোষে এক ধরনের মাইটোসিস হলো যেটাকে আমরা অ্যাস্ট্রাল মাইটোসিস বললাম, এবং উদ্ভিদ কোষে যে ধরনের মাইটোসিস হলো তাকে আমরা বললাম অ্যানাস্ট্রাল মাইটোসিস। ঠিক আছে, এবার আমরা তাহলে প্রফেজ হয়ে গেল, এবার আমরা তাহলে মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলো পড়বো। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় দশা, আমাদের মেটাফেজ কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশা, যেটা হচ্ছে মেটাফেজ দশা। এই দশায় কি হয়? প্রথমত এই দশায় যে এই যে ছবিটা আঁকা রয়েছে, এই যে এখানে যে নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয়ার মেমব্রেনটা দিয়েছি বা নিউক্লিয় পর্দা দিয়েছি, এই নিউক্লিয় পর্দাটা থাকবে না। তো এই দশায় কি হয়? প্রথমে এই যে নিউক্লিয় পর্দাটা, যেটা প্রফেজ দশার শেষ দিকে হালকা হালকা বিলুপ্ত হয়েছিল, সেটা সম্পূর্ণরূপে বিলুপ্তি লাভ করে হচ্ছে আমাদের মেটাফেজ দশায়। ঠিক আছে, মেটাফেজ দশায় নিউক্লিয় পর্দাটা বিলুপ্তি লাভ করলো, এবং মাইক্রোটিউবিল বা বেমতন্তু যেগুলো এই দশায় আঁকছিলাম আমি, সেই বেমতন্তুগুলো আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় হচ্ছে আমাদের এই মেটাফেজ দশায়। কীরমভাবে তৈরি হয় বেমতন্তুগুলো? এই যে ধরো এই উদ্ভিদ কোষ, এরকমভাবে কিছু বেমতন্তু তৈরি হয়। এবং এই বেমতন্তুগুলো কি করে? এই ক্রোমোজোমগুলোকে, যতগুলো ক্রোমোজোম রয়েছে এই ক্রোমোজোমগুলোকে কোষের মেরু বরাবর বললাম ভুল, কোষের যে মাঝ বরাবর বিষুব অঞ্চল যাকে বলা হয়, আমরা পৃথিবীর বিষুব রেখা পড়েছি, মাঝ বরাবর যে রেখাটা যায়, ঠিক সেরকমভাবে কোষের যে বিষুব অঞ্চল বরাবর এই যে তন্তুগুলো, এই বেমতন্তুগুলো এই ক্রোমোজোমগুলোকে অ্যাটাচ করে। আমি আগে বলেছিলাম যে এইখানে একটা কাইনেটোকোর বলে একটা প্লেট থাকে যার মাধ্যমে বেমতন্তু যুক্ত হয়। এই মেটাফেজ দশাতেই কিন্তু আমরা দেখছি বেমতন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে কাইনেটোকোর অঞ্চলের সাথে যুক্ত হচ্ছে, এবং তারা এই মাঝ বরাবর সজ্জিত হচ্ছে। এই মাঝ বরাবর যে ক্রোমোজোমগুলো সব এই কোষের মাঝ বরাবর যেভাবে সজ্জিত হয়ে যায়, এই জায়গাটাকে বলে মেটাফেজ প্লেট। এই বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হওয়ার পর কি হয়? এই যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দুটো মেরুর দিকে যাওয়া আরম্ভ করে। আমি যে প্রাণী কোষের ছবিটা এঁকেছি, প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তুগুলো কে তৈরি করবে? এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তুগুলো তৈরি হবে। এদিকে অ্যাস্ট্রাল রশ্মি রয়েছে, এদিকে অ্যাস্ট্রাল রশ্মি রয়েছে, এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে কি হবে? আমাদের বেমতন্তুগুলো তৈরি হবে। প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে? এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে আমাদের বেমতন্তুগুলো তৈরি হবে, এবং এই যে অ্যাস্ট্রাল রশ্মি থেকে যে বেমতন্তুগুলো তৈরি হচ্ছে, এইগুলো কি করবে? ঠিক একইভাবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাই এখানে ঘটবে। এই যে অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি বেমতন্তুগুলো ক্রোমোজোমগুলোকে কোষের মেরু বরাবর, আবার আমি মেরু বলছি, কোষের বিষুব অঞ্চল বরাবর সজ্জিত করবে। এবার আমরা বইতে দেখবে তোমরা যে 3 ধরনের বেমতন্তুর কথা আমাদের উল্লেখ করা রয়েছে বইতে। 3 ধরনের বেমতন্তু কি কি? এক ধরনের বেমতন্তু হচ্ছে ক্রোমোজোমাল বেমতন্তু। ক্রোমোজোমাল বেমতন্তু আমরা কাকে বলবো? ক্রোমোজোমাল বেমতন্তু আমরা বলবো সেই বেমতন্তুগুলো যেগুলো কি করবে? ক্রোমোজোমের সাথে ডাইরেক্ট যুক্ত থাকবে, তাদেরকে বলবো আমরা ক্রোমোজোমাল বেমতন্তু। ঠিক আছে, আর কিছু কিছু বেমতন্তু কি হবে? এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত হবে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো আমরা কন্টিনিউয়াস ফাইবার বেম ফাইবার, বা কি অবিচ্ছিন্ন বেমতন্তু হলো। আর কিছু কিছু বেমতন্তু আমাদের কি হবে? আর কিছু কিছু বেমতন্তু আমাদের এই রকম মাঝ বরাবর অবস্থান করে, সেইগুলোকে আমরা ইন্টারজোনাল বেম ফাইবার বা আন্তঃবেমতন্তু, এরকম কিছু একটা টার্ম হয়তো আছে বইতে, দেখে নিল। ইন্টারজোনাল বেম ফাইবার ইংলিশে বলে, এটাই মনে রাখা ভালো। তো সেই ধরনের বেমতন্তু গঠন করবে। ঠিক আছে, তো এইটা হলো আমাদের মেটাফেজ দশায়। এই মেটাফেজ দশায় কি হলো? মেটাফেজ দশায় প্রধান যে ঘটনাটা ঘটলো, কোষের যে ক্রোমোজোমগুলো ছিল কোষের মাঝ বরাবর বা বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হয়ে গেল। এবার চলো দেখি অ্যানাফেজ দশায় কি ঘটনাটা ঘটে। ঠিক আছে, এখন আমরা কি পড়লাম? এর আগে আমরা প্রফেজ পড়লাম, মেটাফেজ পড়লাম। এখন আমরা যে দশাটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অ্যানাফেজ দশা। তো আমরা কি দেখলাম? মেটাফেজ দশায় এই যে ক্রোমোজোমগুলো রয়েছে, সেই ক্রোমোজোমগুলো কোষের মাঝ বরাবর এইরকমভাবে সজ্জিত হলো। ঠিক আছে, বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হলো। এবার অ্যানাফেজ দশায় আমরা আগে ক্রোমোজোমের যখন গঠন পড়েছিলাম তখন একটা টার্ম পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যানাফেজীয় চলন। তোমাদের মনে আছে কি না জানি না, যে অ্যানাফেজীয় চলন সেই সময় কি হয়েছিল? সেই সময় আমি বলেছিলাম যে এই বেমতন্তুগুলো এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা আছে, এটা দুটো ভাগে বিভাজিত হয়ে যায়। মানে এই যে এখানে যদি ওপরের দিকে একটা ক্রোমোজোম থাকে, এই ওপরের দিকে যে ক্রোমোজোমটা রয়েছে তার যে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা, এই তোমার মাঝখানে সেন্ট্রোমিয়ার,
এই সেন্ট্রোমিয়ার অঞ্চলটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে তাহলে কি করলো, দুটো এইরকম ভাবে ক্রোমোজোমটাকে দুটো ক্রোমাটিড যে ক্রোমোজোমের মধ্যে ছিল দুটো ক্রোমাটিডে বিভক্ত করে দিল। এখান দিয়ে তারপর কি হবে, এখান দিয়ে অ্যানাফেজীয় চলন ঘটবে, অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো এইগুলো আস্তে আস্তে মেরুর দিকে যাওয়া আরম্ভ করবে। এই দেখো এখান থেকে টানতে টানতে এদেরকে টেলোফেজ দশায় দেখো এরা সবাই মেরুর কাছে পৌঁছে গেছে, মানে কোষের দুটো মেরুর দিকে যেতে আরম্ভ করবে। এই যে ক্রোমোজোমগুলো কোষের মেরুর দিকে যেতে দেওয়ার ঘটনাটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যানাফেজীয় চলন। এবং এই অ্যানাফেজীয় চলনের সময় কিন্তু আমাদের যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক এরা চারটে ডিফারেন্ট তোমার হচ্ছে চারটে ভিন্ন ভিন্ন লেটার বা অক্ষরের মতন দেখতে হয় সেই ক্রোমোজোমগুলোকে। সেই লেটারগুলো কি কি সেটা আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেইগুলো তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? তো চারটে যে ভিন্ন ভিন্ন যে লেটারের ন্যায় দেখতে হয় যে ক্রোমোজোমগুলো, সেটা তোমরা আগের ভিডিও দেখে তোমরা কমেন্টে লিখবে। তো তাহলে তারপর কি হলো, এরা সবাই মেরুর দিকে যেতে আরম্ভ করলো। মেরুর দিকে গিয়ে দেখো টেলোফেজ দশায় এরা অলরেডি মেরুর দিকে পৌঁছে গেছে। টেলোফেজ দশার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই দশায় আস্তে আস্তে যা যা তৈরি হয়েছিল, মানে প্রফেজ দশায় আমাদের যে বৈশিষ্ট্যগুলো গেছে মানে বিলুপ্ত হয়েছিল কোষের মধ্যে থেকে যে জিনিসগুলো, সেইগুলো আবার টেলোফেজ দশায় পুনরায় ফেরত চলে আসে। কীরকম হয়, টেলোফেজ দশায় কোষের যে মানে দুটো মেরুর দিকে এই ক্রোমাটিডগুলো আলাদা হয়ে গেছে, সেই ক্রোমাটিডগুলো কি হয় তারপর তাদেরকে ঘিরে এই রকম নিউক্লিয় পর্দা তৈরি হতে থাকে, ঠিক আছে? এখানে বেমতন্তু যেইগুলো ছিল সেইগুলো এই যে মানে মেটাফেজ দশায় যে বেমতন্তুগুলো ছিল সেই বেমতন্তুগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে এরকমভাবে। এবং একটা সময় টেলোফেজের যে শেষের দিকে আর কোনো বেমতন্তু থাকে না, এবং এই যে কোষের যে দুই প্রান্তে দুটো মেরুর দিকে দুটো অপত্য নিউক্লিয়াস এইরকম তৈরি হয়ে যায় নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত হওয়ার পর, ঠিক আছে? দুটো অপত্য নিউক্লিয়াস এখানে তৈরি হয়ে যায়। এই প্রাণী কোষের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে, দুটো অপত্য নিউক্লিয়াস এখানে তৈরি হয়ে যায় এবং বেমতন্তুগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। আর বেমতন্তুগুলো বিলুপ্ত হওয়ার সময় প্রথম বেমতন্তু যেগুলো বিলুপ্ত হয় সেগুলো ইন্টারজোনাল বেমতন্তু, যেটা বলছিলাম আমি যে দুটো তন্তু মানে দুটো মেরুকে যারা যুক্ত করছে সেই তন্তুগুলো, সেই ইন্টারজোনাল বেমতন্তুগুলো বিলুপ্ত হয়ে যায় এবং সেটা কোষের মাঝ বরাবর যে অংশটা তৈরি করে সেইটাকে স্টেম বডি বলা হয়, ঠিক আছে? তো স্টেম বডি বলা হয়। এই স্টেম বডি এই ইন্টারজোনাল বেমতন্তুগুলো বিলুপ্ত হয়ে গিয়ে মাঝ বরাবর যেটা তৈরি করে সেটা হচ্ছে তোমার স্টেম বডি বলা হয়। এবং এই যে নিউক্লিয় পর্দা তারপর তার পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয় পর্দা দুটোর, এখানে এক্ষেত্রে কি হলো, পুনরাবির্ভাব ঘটলো এবং এরপর আস্তে আস্তে দুটো অপত্য নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হলো, ঠিক আছে? এই যে দুটো অপত্য নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হলো, এবার তাহলে নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয়েছে যেটা আমরা পড়ছিলাম। এবার আমরা দেখব হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি, সাইটো ভিন্নভাবে সম্পন্ন হয়। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের যে বিভাজন এই ঘটনাটা একটু আলাদা হয়। কীরকম? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসের সময় কোষের যে মাঝ বরাবর এই একটা জিনিস তৈরি হয় সেটাকে বলে হচ্ছে কোষপাত বা সেল প্লেট, এইটাকে বলে হচ্ছে কোষপাত। এগুলো এই যে কোষের মধ্যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষের যে গলগি বডি রয়েছে সেই গলগি বডির মধ্যে আমাদের কিছু পরিমাণ গলগি বডিগুলো থেকে যে গলগি ভেসিকেল রয়েছে তা থেকে কিছু পরিমাণ পদার্থ খরিত হয়, ঠিক আছে? এই যে পদার্থগুলো খরিত হচ্ছে তারা আস্তে আস্তে এই যে বিষুব অঞ্চলে কিছু মাইক্রোফিলামেন্টস থাকে, এই মাইক্রোফিলামেন্টসগুলোর সাথে যুক্ত হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে এবং সেই ফ্র্যাগমোপ্লাস্ট থেকে ধীরে ধীরে এইরকম কোষপাত বা সেল প্লেট গঠিত হয়। এবং এই কোষপাতটা আস্তে আস্তে ডিপোজিটেড হতে 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 আরও বড় হতে হতে এক সময় কি করে, এখানে একটা কোষ প্রাচীর তৈরি করে দেয় এবং কোষ প্রাচীর তৈরি করে দেওয়ার ফলে দুটো এইরকম ভিন্ন অপত্য কোষ তৈরি হয়ে যায়। দেখো এখান দিয়ে একটা অপত্য কোষ, এই একটা অপত্য কোষ, এইরকম দুটো ভিন্ন অপত্য কোষ আমার এখানে তৈরি হয়ে গেল। এইভাবে দুটো ভিন্ন অপত্য কোষ আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার প্রাণী কোষের ক্ষেত্রে যে সাইটোকাইনেসিস হয় সেই পদ্ধতিটা যদি আমরা দেখি সেখানে আমরা কি দেখব, সেখানে পদ্ধতিটা একটু আলাদা। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কোষপাত বা সেল প্লেট গঠিত হয়েছিল। এক্ষেত্রে কথাটা খুব ইম্পর্টেন্ট, এই যে এক্ষেত্রে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্লিভেজ। কি জানি, ক্লিভেজ মানে হচ্ছে খাঁজ, ঠিক আছে?
তো তাদের ক্ষেত্রে এই যে সাইটোপ্লাজমটা দুদিকে একটু দুটো খাঁজ প্রাপ্ত হয় বা খাঁজ গঠিত হয় সাইটোপ্লাজমের মধ্যে, দেখতে পাচ্ছ। এবং আস্তে আস্তে এই যে খাঁজটা, এই খাঁজটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং খাঁজটা আস্তে আস্তে বড় হতে হতে আস্তে 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 কি করে, গোটা কোষটাকে দুটো ভাগে বিভক্ত করে দেয়, অনেকটা এইরকম ভাবে খাঁজটা বড় হতে হতে আস্তে আস্তে দুটো কোষকে দুটো মানে একটা কোষকে দুটো নিউক্লিয়াস দেখো দুটো প্রান্তের দিকে চলে গেল এবং কোষ দুটো এইরকম দুটো কোষে ভেঙে গেল, ঠিক আছে, এইরকম দুটো কোষে ভেঙে যায়। তো এইভাবে সাইটোকাইনেসিসের মাধ্যমে কিন্তু আমরা কি পেলাম, দুটো অপত্য কোষ পেলাম, ঠিক আছে। তো সাইটোকাইনেসিসের মাধ্যমে এইভাবে আমরা দুটো নিউক্লিয়াস মানে হচ্ছে একই নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হলো এবং আমরা দুটো অপত্য কোষ পেলাম। যে অপত্য কোষগুলোর বৈশিষ্ট্য তাদের মাতৃকোষ তার সাথে সম বৈশিষ্ট্য সম্পন্ন হবে এবং সম ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হবে। এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যার কোনো হ্রাস ঘটবে না। দেখো এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সব কটাতে 1 2 3 4 1 2 3 4 সব কটার ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেমই রয়েছে, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না এবং ক্রোমোজোম সংখ্যা তাহলে এক্ষেত্রে স্থির থাকে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে বলতে পারো তুমি, যে মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, সেটা হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে। আর কিছু কিছু কোষের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু কোষের ক্ষেত্রে কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাওয়া যায়। অ্যাবনর্মালিটাতে কীরকম, কিছু কিছু কোষের ক্ষেত্রে এমন অ্যাবনর্মালিটি দেখা যায় যেখানে তাদের যে এই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনটা সম্পন্ন হয় কিন্তু সাইটোকাইনেসিস হয় না। মানে কেমন ব্যাপারটা, কোষটা এইরকম আগে ছিল, কোষটা দেখে নাও, কোষটা এইরকম আগে ছিল এবং তাদের মধ্যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে কিন্তু সাইটোকাইনেসিস হয়নি, সাইটোপ্লাজমের বিভাজনটা হয়নি। তাহলে দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট বা একের বেশি বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হয়। এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এই কোষগুলোর একটা বিশেষ নাম রয়েছে, তাদের বলা হয় হচ্ছে সিনোসাইটিক কোষ বা সিনোসাইট, ঠিক আছে। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ধরনের কোষগুলোকে বলা হয় সিনোসাইট এবং প্রাণী কোষের ক্ষেত্রে এদেরকে বলা হয় সিনসাইটিয়াম, ঠিক আছে। এই ধরনের বহু নিউক্লিয়াসযুক্ত কোষগুলো কোথায় দেখতে পাওয়া যায়, উদ্ভিদদের ক্ষেত্রে সাধারণত ফাঙ্গাসের ক্ষেত্রে, ফাঙ্গাসের বডিতে আমরা দেখতে পাই হচ্ছে এই ধরনের বহু নিউক্লিয়াসযুক্ত কিছু কোষ, ফাঙ্গাস বা তোমার যাদের ছত্রাক বলা হয় তাদের ক্ষেত্রে দেখতে পাই। এবং প্রাণীদের ক্ষেত্রে কিছু অ্যালগি রয়েছে বা শৈবাল রয়েছে যাদের ক্ষেত্রে আমরা এই সিনোসাইটিক গঠন তা দেখতে পাই, ঠিক আছে। তো তাহলে এখানে আমরা মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতিটা পড়লাম। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মাইটোসিসের গুরুত্ব আলোচনা করো, এটা প্রায়ই কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তো মাইটোসিসের গুরুত্ব, প্রথম গুরুত্ব কি, বৃদ্ধি। বৃদ্ধি মানে কি, আমরা যে ছোট থেকে বড় হয়েছি, তো ছোটবেলায় এইটুকু সাইজের ছিলে, এখন বড় হয়েছে, অনেকটা হাইট বেড়েছে, বলো দেহের আকৃতি বেড়েছে, ওজন বেড়েছে, তার মানে নিশ্চয়ই কোষের সংখ্যাও বেড়েছে। কোষের সংখ্যা তাহলে বাড়লো কিসের মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমাদের দেহের বৃদ্ধি সম্পন্ন হয় বা দেহে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ক্ষয়পূরণ। মানে কি, কোনো একটা জায়গায় ক্ষয় হলো, শরীরের কোথাও ক্ষয় হলো, মানে কেটে গেল, ছড়ে গেল বা এরকম কোনো ক্ষত তৈরি হলো। যদি কোনো শরীরের কোনো অংশে যদি এইরকম ক্ষত তৈরি হয়, এখানে ধরো তুমি এখানে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতর যে জায়গাটা সেটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু এই যে ক্ষতর জায়গাটা সেই ক্ষতটা পূরণ হয়। এই যে ধরো এখানে একটা ক্ষত তৈরি হয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে কোষ এসে পড়তে এই জায়গায় ক্ষতটা নিরাময় করবে, ঠিক আছে। পুনরুৎপাদন, কিছু কিছু জীব রয়েছে যাদের ক্ষেত্রে পুনরুৎপাদন দেখা যায়, যেমন টিকটিকির লেজ। টিকটিকির লেজ যদি একবার কেটে যায় সেখান থেকে কিন্তু নতুন লেজ গজায়। প্ল্যানেরিয়া বলে একটা প্রাণী রয়েছে, প্ল্যানেরিয়া প্রাণী কিন্তু পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমেই বংশবিস্তার করে। তো এই যে পুনরুৎপাদন বা রিজেনারেশন যাকে বলা হয়, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমেই কিন্তু এইটা ঘটে, ঠিক আছে। এরপর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রজনন। প্রধানত উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে প্রজনন যেটা ঘটে, প্রজনন মানে জনন কোষ যে তৈরি হয়, জনন কোষ সেটা মিওসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। কিন্তু অনুন্নত শ্রেণীর কিছু প্রাণীরা রয়েছে, তারা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমেই নতুন অপত্য কোষ তৈরি করে এবং এই প্রজননের মাধ্যমেই তারা কিন্তু নতুন অপত্য কোষ তৈরির মাধ্যমে নিজেদের যে বংশ বৃদ্ধি করে এবং বংশ বৃদ্ধি করে নিজেদের প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে পারে। তো প্রজননেও কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। এছাড়া যে তোমার যারা ইয়েতে রয়েছে মানে কি বলে যে উন্নত শ্রেণীর যে প্রাণী বা উন্নত শ্রেণীর যে জীব রয়েছে তাদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তো আমার এইখানে ধরো রেণুমাতৃকোষ ছিল, ঠিক আছে, রেণুমাতৃকোষ, ঠিক আছে। এই যে রেণুমাতৃকোষটা ছিল, এই রেণুমাতৃকোষটা থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের হ্যাপ্লয়েড রেণু তৈরি হলো, ভালো কথা, হ্যাপ্লয়েড রেণু তৈরি হলো। এবার এই হ্যাপ্লয়েড রেণুর সাথে কি হয়, এই একটা পুংরেণু আর এই দিকে ধরো স্ত্রী রেণু তৈরি হয়েছে একটা। কিংবা উদ্ভিদদের ক্ষেত্রে যখন বিচার করছি, উদ্ভিদদের ক্ষেত্রে অনেক উদ্ভিদ বাইসেক্সুয়াল হয়, মানে বাইসেক্সুয়াল মানে হচ্ছে তাদের মধ্যে একই ফুলের মধ্যে আমাদের পুংধানী এবং স্ত্রীধারী দুটোই দেখতে পাওয়া যায়। তো তাদের ক্ষেত্রে কি হয়, এই পুংরেণু এবং স্ত্রীরেণুর মিলন ঘটে কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়। এবং এই জাইগোটটা যেটা 2n তৈরি হলো, এইটা কিন্তু মিলন ঘটে, এটা হচ্ছে ফিউশন, বা তুমি বলতে পারো যে ফিউশন বলা হয় এই জিনিসটাকে। দুটো গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট তৈরি হলে এরা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্ম দেয়, তাই তো? তাহলে কিন্তু উন্নত শ্রেণীর যে উদ্ভিদ যাদের মধ্যে মিওসিস ঘটে তাদেরও কিন্তু একটা নতুন জীব জন্ম দিতে গেলে প্রচুর কোষ লাগে, যেটা এই মাইটোসিস জাইগোটটা, এটা হচ্ছে জাইগোট, এই জাইগোটটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে আমাদের প্রচুর কোষ এরকমভাবে পরপর তৈরি করে এবং তৈরি করে সেটা একটা আস্তে আস্তে একটা অপত্য উদ্ভিদ বা প্রাণীর আকার নেয়, ঠিক আছে। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সাথে যে তোমার যে প্রজননটাকে আমি রিলেট করলাম, বা প্রজনন কিভাবে মাইটোসিস কোষ বিভাজন প্রজননের সাথে সম্পর্কিত সেটা বললাম। এরপর আমরা মিওসিসটা নিয়ে আলোচনা করব। মিওসিসটা পুরো যে মাইটোসিস কোষ বিভাজনের মতো মিওসিসের যতগুলো দশা রয়েছে সবকটা দশা আমাদের সিলেবাসে, মানে দশাগুলো সম্পর্কে ডিটেলসে নেই, আমাদের শুধু কিছুটা ব্রিফ কয়েকটা সংজ্ঞা এবং কয়েকটা তথ্যর ওপর ভিত্তি করে মিওসিস কোষ বিভাজনটা পড়তে হবে। পরবর্তীকালে যখন আমরা একাদশ শ্রেণীতে উঠব, সেই যে একাদশ শ্রেণীতে তখন আমরা মিওসিস যে কোষ বিভাজনটা তখন আরও ডিটেলসে পড়ব, ঠিক আছে। এখন আমরা একটুখানি হালকা করে বুঝবো এবং কয়েকটা সংজ্ঞা আমি বলে দেবো, সেই সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট, সেখান থেকেই প্রশ্ন আসবে এবং সিলেবাসের সেইটুকুই রয়েছে, ঠিক আছে। চলো এবার তাহলে মিওসিসটার দিকে এগিয়ে যাই। এখন আমরা যে কোষ বিভাজনের মানে যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিওসিস। প্রথমত আগেই বলেছি, এই মাইটোসিস কোষ বিভাজনটা যেরকম তোমরা ডিটেলসে পড়লে, মাইটোসিস কোষ বিভাজনের প্রতিটা দশা ডিটেলসে পড়লে, মিওসিস কোষ বিভাজনটা কিন্তু অতটা ডিটেলসে আমাদের সিলেবাসে নেই। তো মিওসিস কোষ বিভাজনটা কীরকমভাবে আছে, মিওসিস কোষ বিভাজনটা কিছু সংজ্ঞা এবং মিওসিস কোষ বিভাজনের একটা বেসিক আইডিয়া আমাদের সিলেবাসে আছে, অতটা ডেপথে গিয়ে কিন্তু মিওসিস কোষ বিভাজন আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। আমি তাও একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে তোমরা ইজিলি এই মিওসিস কোষ বিভাজনটা কি সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আমাদের মিওসিস কোষ বিভাজনটা জানতে গেলে আমাদের সিলেবাসে কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে, আমাদের টেক্সট বুকেও তোমরা দেখতে পাবে যে পাঠ্য বইতে যে এই কয়েকটা সংজ্ঞা তোমাদের দেওয়া আছে। প্রথমে আমরা এই সংজ্ঞাগুলো মানে এই যে কোনগুলো কি বলে সেইগুলো একটুখানি ব্রিফলি বুঝে নিই, ঠিক আছে। প্রথমে যেটা আসছে আমাদের সেটা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ বা এটাকে ইংলিশে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, হোমো কথাটার মানে কি? হোমো কথাটার মানে হলো সেম, ঠিক আছে, সম, এখানেও আছে সম, মানে হচ্ছে সেম টাইপের ক্রোমোজোম। আমরা আগে বলেছি যে যখন মানুষের ক্ষেত্রে জনন মাতৃকোষ তা বিভাজিত হয়, পুরুষের ক্ষেত্রে জনন মাতৃকোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড কি হয়, শুক্রাণু উৎপন্ন হয়, এবং স্ত্রীদের ক্ষেত্রে জনন মাতৃকোষ বিভাজিত হয়ে কি তৈরি করে, হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি করে, ঠিক আছে। তো যদি পুরুষের ক্ষেত্রে জনন মাতৃকোষ, কাদের জনন মাতৃকোষ, পুংজনন মাতৃকোষ, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে 2n, বা যদি আমি এটা মানুষের ক্ষেত্রে বলি এই সেটা হবে হচ্ছে 46টা ক্রোমোজোম থাকবে মানুষের ক্ষেত্রে। এই পুংজনন মাতৃকোষের অপর নাম হচ্ছে প্রাইমারি। এত ডিটেলসে তোমাদের লাগবে না, আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু প্রয়োজন নেই, এত ডিটেলসে তোমাদের লাগবে না।
এটাকে বলা হয় প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে, এইবার এই যে জনন মাতৃকোষ প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা 46টা ক্রোমোজোম থাকে, তা থেকে কি তৈরি হয়, আমাদের শুক্রাণু বা স্পার্ম তৈরি হয়, যেটার মধ্যে কি থাকে, সুন্দর সুন্দর দেখতে দুটো স্পার্ম আঁকলাম। কেউ এটাকে আবার বেলুন ভেবো না, অ্যাকচুয়ালি স্পার্ম এরকম দেখতে হয় না। তো এই রকম দেখতে দুটো ধরো স্পার্ম গঠিত হলো। ভালো কথা, গঠিত হলে তাদের ক্রোমোজোম সংখ্যা আমরা কত দেখলাম, 23। এর কাছে 23টা চলে গেল, এর কাছে 23টা চলে গেল। তাহলে এই যে আমরা যে মানুষের যে মোট ক্রোমোজোম সংখ্যা আমরা যে বলছিলাম 23 জোড়া, সেই 23 জোড়ার মধ্যে মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা বলা ভুল, মানুষের যে দেহকোষ অথবা জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমার কি 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, তার বা মানে হচ্ছে 23 জোড়ার যে 23টি মানে এক জোড়া করে ক্রোমোজোম, প্রতিটা ক্রোমোজোমে একটা করে জোড় একটা স্পার্মের মধ্যে, আরেকটা করে জোড় আরেকটা স্পার্মের মধ্যে চলে গেল। ঠিক আছে, ঠিক একইভাবে কি বলে পুংজনন মাতৃকোষের মতো স্ত্রী জনন মাতৃকোষও এখানে রয়েছে। ঠিক আছে, তাদের থেকে কি তৈরি হবে, স্ত্রী জনন মাতৃকোষ। তার থেকে আমার তৈরি হবে হচ্ছে, দাঁড়াও এটাকে আমি একটুখানি সরিয়ে আঁকি, তাহলে এটার থেকে কি তৈরি হলো, দুটো ডিম্বাণু বা ওভাম তৈরি হলো, এই একটা ওভাম, এই একটা ওভাম। এদের ক্ষেত্রেও ঠিক একই রকম, টোটাল 46টা বা 23 জোড়া ছিল, 23 জোড়া ক্রোমোজোম কি হলো, 23টি আর 23টি ক্রোমোজোমে বিভক্ত হলো। তাহলে এদের যখন ফিউশন হয়ে একটা জাইগোট তৈরি হবে, তাহলে এখানে আমি 23টা ক্রোমোজোম পাবো। এই ধরো এই 23টার মধ্যে আমি 2 নম্বর ক্রোমোজোমটাকে আঁকছি, সেটা এরকম দেখতে। আবার এইখান থেকে তাহলে যখন ফিউশন হবে তখন 2 নম্বর ক্রোমোজোমের একটা ক্রোমোজোম বা একটা মানে একটা সিঙ্গেল পিস ক্রোমোজোম 2 নম্বর যেটা ছিল সেটা আমি মাতার দেহে থেকে পেলাম, আর আরেকটা একই রকম দেখতে ক্রোমোজোম, একই রকম সমগুণ সম্পন্ন একটা ক্রোমোজোম, সম আকৃতি সম্পন্ন একটা ক্রোমোজোম আমি কোথার থেকে পাবো, আমি স্পার্ম বা শুক্রাণুর থেকে পাবো, তাই তো। তো এইভাবে একটা যে পার্ট মানে একটা ক্রোমোজোম আমরা কোথার থেকে পেলাম, একটা ক্রোমোজোম আমরা পেলাম মাতার দেহ থেকে, আরেকটা ক্রোমোজোম পেলাম আমরা পিতার দেহ থেকে। এই দুটো ক্রোমোজোম যে পেলাম আমরা, এই দুটো ক্রোমোজোম কিন্তু কি হলো, সমগুণ সম্পন্ন হলো এবং সম আকৃতি বিশিষ্ট। এটা যদি মেটাসেন্ট্রিক হয় এটাও কিন্তু মেটাসেন্ট্রিক হবে। এই রকম ভাবে এই যে সমগুণ সম্পন্ন দুটো ক্রোমোজোম, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। মানে পিতার ধরো 2 নম্বর ক্রোমোজোম এবং মাতার 2 নম্বর ক্রোমোজোম, তারা যখন শুক্রাণু এবং ডিম্বাণু ফিউশনের ফলে একে অপরের কাছে আসে, পাশাপাশি এসে অবস্থান করে, তখন তার অন্য একটা নাম আছে, কিন্তু এই দুটো ক্রোমোজোমকে আমরা একত্রে বলি সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, বুঝলে। এই যে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম, এরা কিন্তু সবসময় সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোমের একটা ক্রোমোজোম যদি মেটাসেন্ট্রিক হয়, অপরটাও মেটাসেন্ট্রিক হবে। এবার চলে আসি আমরা দ্বিতীয়, বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্টটা বোঝানোর জন্যই আমি এত আঁকি করলাম, এত কিছু এই বোর্ডে ড্র করলাম। অ্যাকচুয়ালি বাইভ্যালেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে দুটো সমসংস্থ ক্রোমোজোম, এদের যখন ফিউশন অফ গ্যামেটস হবে, মানে এই যে তোমার যে পুংগ্যামেট বা শুক্রাণু এবং এখানে যে ডিম্বাণু, এরা ফিউজ করবে, ফিউজ করলে এখানে ক্রোমোজোম সংখ্যা কত হবে, 23 + 23, তাই তো, 23 + 23 46টা হবে। এইখানে সমসংস্থ ক্রোমোজোম অর্থাৎ এর 2 নম্বর ক্রোমোজোম, মানে পিতার দেহ থেকে আসা 2 নম্বর ক্রোমোজোম এবং মাতার দেহ থেকে আসা 2 নম্বর ক্রোমোজোম, এই দুটো কি করবে, একে অপরের সাথে জোর বাঁধবে এবং একে অপরের সাথে যে এই যে জোর বাঁধার ঘটনা, এই যে জোর বাঁধা অবস্থায় থাকা, তাকে আমরা কি বলি, বাইভ্যালেন্ট বলি, বা আরেকটা কথায় তাকে বলা হয় ডায়াড। ঠিক আছে, তার মানে সমস্ত সমসংস্থ ক্রোমোজোম দ্বয় একসাথে আসা
এই ঘটনাটাকে একসাথে আসার যে ঘটনাটাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট। ঠিক আছে, ঘটনাটাকে বলা হয় না সমস্ত ক্রোমোজোমদ্বয় যখন জোর বেঁধে থাকে তখন তাকে কোষের সেই অবস্থাটাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট দশা, বা ক্রোমোজোমের যে সেই অবস্থা তাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। ঠিক আছে, তো এই যে বাইভ্যালেন্ট কি করে, তারপর এই যে বাইভ্যালেন্টটা আমি আঁকলাম, আমি দুটো আলাদা কালি ইউজ করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা, এই আরেকটা, দুটো বাইভ্যালেন্ট তৈরি করলো। ঠিক আছে, তো এই বাইভ্যালেন্ট দুটো এরপর কি করে, মাঝখান থেকে সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার অঞ্চলটা ছাড়া মাঝখান থেকে সমান দুভাগে বিভক্ত হয়ে যায়, অনেকটা এরকম। আবার পাশেরটাও একই রকম ভাবে আমাদের কি হয়, সেন্ট্রোমিয়ার অঞ্চল ব্যতীত সমান দুভাগে বিভক্ত হয়ে যায়, এই একটা, এবং সমান ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর এখানে কি হয়, তাহলে আমরা একটা সেন্ট্রোমিয়ার, এদিকে দুটো আর এদিকে দুটো, তাই তো, মানে টোটাল আমরা 4টে ক্রোমাটিড পাবো। এই যে এই দশাটাকে আমরা বলে থাকি কি, এই যে এই অবস্থাটাকে আমরা বলি টেট্রাড। তো ডায়াড হলো আমাদের, তারপর যেটা হলো সেটা হচ্ছে টেট্রাড। ঠিক আছে, ডায়াড পেলাম, টেট্রাড পেলাম। এরপর আমরা দেখব তৃতীয় না 1 2 3 তিনটে সংজ্ঞা হয়ে গেছে আমাদের, ডান। তো তারপর যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার কাকে বলে, বোনদের সিস্টার বলে, তাই তো। তো তাহলে এইখানে একই সেন্ট্রোমিয়ার থেকে উৎপন্ন যে ক্রোমাটিড দুটো, আমি একটুখানি বোর্ডটাকে মুছছি, নইলে এটা ভালোভাবে বোঝানো যাবে না। তোমরা একটুখানি ভিডিওটা পজ করে লিখে নাও, নইলে পরে কিন্তু তোমরা ভুলে যাবে ব্যাপারটা। ঠিক আছে, এই যে আমি বোঝালাম যে কিভাবে আমাদের এই ডায়াড টেট্রাড হচ্ছে, এটাকে একটু আমার বোঝানোটাকে তোমরা একটু সুন্দর করে খাতায় লিখে নাও ভিডিওটা পজ করে। ঠিক আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো। ও নন সিস্টার ক্রোমাটিড বোঝাচ্ছি। ঠিক আছে, তো সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড বোঝানোর জন্য প্রথমে আমি একটা টেট্রাড আঁকছি। এরা একটু বেশি কাছে এসে গেছে একে অপরের, আসবে এরা কাছে আসবে, দুটো ক্রোমোজোমই একে অপরের কাছে আসবে, কিন্তু একটু বাদে আসবে এরা। ঠিক আছে, এখন আপাতত এদেরকে আমরা দূরেই রাখি, কারণ বেশি কাছে এসে গেলে আবার ঝগড়া ঝামেলা আরম্ভ করতে পারে। তো এই যে গঠনটা, এই যে এটা তৈরি করলে, এটাকে আমরা কি নাম দিয়েছিলাম, এটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে টেট্রাড। আমরা নাম দিইনি, এটাকে টেট্রাডই বলে। ঠিক আছে, এই অবস্থায় দেখো সিস্টার ক্রোমাটিড, সিস্টার মানে কি, যাদের প্যারেন্ট সেম, তাই তো। সিস্টার, তুমি তোমার বোনকে কেন সিস্টার বলো, কারণ তোমরা একই মা বাবার সন্তান, তাই তো। এবার অনেকে অন্যভাবেও বোন বলতে পারে, পাড়াতো বোন, মাসতুতো বোন, সেই দিকে আমরা আসছি না, সেই সবগুলো মাথায় এনো না। ঠিক আছে, তো সিস্টার ক্রোমাটিড আমরা কাকে বলবো তাহলে, একই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত যে দুটো ক্রোমাটিড রয়েছে এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। আর দুটো সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমের দুটি ভিন্ন ক্রোমোজোমের সাথে যুক্ত যে ক্রোমাটিড দুটোকে বলবো আমরা কি, আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, নন সিস্টার ক্রোমাটিড। এই দুটো কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পরে, কারণ আমাদের ক্রোমোজোমের যে ইয়েতে মিওসিস কোষ বিভাজনটা যখন আমরা পড়বো তখন বারবার এই সিস্টার আর নন সিস্টার ক্রোমাটিড কথাটা আসবে। এই দুটো কথা, সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড, এই দুটো কথা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো তথ্য, এটাকে খুব ভালো করে বুঝে নাও। আরেকবার আমি বলে দিচ্ছি, একই সেন্ট্রোমিয়ারের সাথে সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমে একই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত ক্রোমাটিড দুটিকে কি বলা হয়, সিস্টার ক্রোমাটিড বলে। কারণ আমরা জানি
সিস্টার বা বোন বলতে আমরা কি বুঝি? সিস্টার বা বোন বলতে আমরা বুঝি যারা একই মাতা পিতার সন্তান, তাই তো? তো তাহলে এদেরকে আমরা সিস্টার ক্রোমাটিড বলছি। আর এক্ষেত্রে দেখো সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আমরা কি দেখছি, যে দুটো ভিন্ন ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড রয়েছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা নন সিস্টার ক্রোমাটিড বলছি। ঠিক আছে, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এই দুটো ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এরপর আমরা যে দিকটা যাচ্ছি বা যে দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এবার আমরা মিওসিস কোষ বিভাজনে ঢুকে যাব। ঠিক আছে, তো মিওসিস কোষ বিভাজনে এরপর আমরা ঢুকে যাচ্ছি মিওসিস কোষ বিভাজনের কটা দশা বা কি কি এইগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? আগের দিন বলেছিলাম, কেউ কমেন্টে কেউ একজন বলো দেখি মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, মনে পড়ছে? মিওসিস কোষ বিভাজন হয় হচ্ছে আমাদের জনন মাতৃকোষে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ মিওসিস কোষ বিভাজন। তো মিওসিস কোষ বিভাজন প্রথমে পড়ার আগে আমরা আগের দিন মিওসিস কোষ বিভাজনের যে কি বলবো বেসিক আইডিয়াটা নিয়েছিলাম, জেনেছিলাম মিওসিসকে হ্রাস বিভাজন বলে, তার কারণ তাতে ক্রোমোজোম সংখ্যা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে জনন মাতৃকোষ রয়েছে তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই তো? মানে 46টা ক্রোমোজোম থাকলে মানুষের ক্ষেত্রে আমরা বলছি যে সেটা মিওসিস কোষ বিভাজনের পর হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অর্থাৎ 23টা করে ক্রোমোজোম বিশিষ্ট নতুন অপত্য জীব সৃষ্টি করে। এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো এই যে মিওসিস কোষ বিভাজন আমরা কোথায় দেখতে পাচ্ছি? জনন মাতৃকোষে দেখতে পাচ্ছি, তাই তো? মিওসিস কোষ বিভাজনটা দেখা যায় যেখানে সেটা হচ্ছে জনন মাতৃকোষ। এই যে জনন মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি করছে? 4টে হ্যাপ্লয়েড অপত্য মাতৃকোষ মানে অপত্য কোষ তৈরি করছে। এবার যদি আমরা দেখি মিওসিস কোষ বিভাজনটাকে মাইটোসিস কোষ বিভাজনের মতোই কিন্তু দশায় বিভক্ত, কিন্তু এটা মাইটোসিসের থেকে এর দশাগুলো অনেকটা বেশি, এই প্রক্রিয়াটাও একটু জটিল প্রক্রিয়া। ঠিক আছে, মাইটোসিস অপেক্ষা জটিল প্রক্রিয়া বলতে পারো তুমি মিওসিস। কি হয়? মিওসিস কোষ বিভাজনের দুটো উপদশা প্রধানত দেখা যায়, একটাকে বলে মিওসিস 1, আরেকটাকে বলে মিওসিস 2। ঠিক আছে, মিওসিস 1-এর মধ্যে কি কি উপদশা রয়েছে? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সবার আগে একটা করে 1 বসিয়ে দেবে, মানে কি দাঁড়ালো? প্রফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই দশাগুলোর নাম তো স্যার আমরা মাইটোসিস কোষ বিভাজনও শুনলাম। হ্যাঁ, মাইটোসিসেও এই দশাগুলো রয়েছে, মিওসিসেও রয়েছে। ঠিক আছে, তো আমরা কি পেলাম? প্রফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। কোথায়? মিওসিস 1-এ। এরপর আমরা মিওসিস 2 যেটা কোষ বিভাজন দেখব, তার মধ্যে আমরা আরও 4টে উপদশা পাবো। সেগুলোর নাম কি? প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 আর টেলোফেজ 2, তাই তো? এই দেখো এখানে দেওয়া আছে প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। ভালো কথা। এবার আমাদের এই যে মিওসিস 1-এর প্রফেজ 1 এই যে উপদশাটা আরও কয়েকটা দশায় বিভক্ত থাকে। ঠিক আছে, দশাগুলোর নাম আমরা দেখে নিই। দশাগুলোর নাম প্রথম হলো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস। তো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এইগুলো হচ্ছে প্রফেজ 1, তার এই 5টা আরও উপদশা বর্তমান। ঠিক আছে, সাবফেজ বলতে পারি। নামগুলো একটু জটিল, মনে রাখতে কষ্ট, তাই স্যার রয়েছি ঠিক ব্যবস্থা করে দেবো, এক্ষুনি মুখস্থ করিয়ে দেবো বলে দিচ্ছি। দেখো তুমি একটা কবিতা মনে রাখবে, লেপ্টে, জাপটে, পেঁচিয়ে, ধর ডাইনোসরকে। ধরো কোথাও একটা হঠাৎ করে ডাইনোসর ঢুকে গেছে তোমাদের স্কুলে, ঠিক আছে? সবাই মিলে ছুটে এসে কি করবে? লেপ্টে জাপটে তাকে পেঁচিয়ে ধরবে। মনে রাখবে, লেপ্টে জাপটে পেঁচিয়ে ধর ডাইনোসরকে। ঠিক আছে, তো লেপ্টে ফর কি?
লেপ্টে ফর হচ্ছে আমাদের প্রথম দশা, এটা লেপ্টে মানে কি লেপ্টোটিন, লেপ্টে, ঠিক আছে। জাপ্টে মানে কি জাইগোটিন, জাপ্টে। পেচিয়ে মানে কি প্যাকাইটিন। ধর মানে কি, ধর মানে হচ্ছে ডিপ্লোটিন। আর ডায়াকাইনেসিস যেটা রয়েছে, ডায়াকাইনেসিস সেটা হবে হচ্ছে এই যে ডাইনোসর, যে লাস্ট যে ব্যক্তি যাকে রাখলাম সে হচ্ছে ডাইনোসর, তার জন্য ডাইনোসর, ঠিক আছে। লেপ্টে জাপ্টে পেঁচিয়ে ধর ডাইনোসর, এই যদি তোমরা চারটে লেপ্টে জাপ্টে পেঁচিয়ে ধর ডাইনোসরকে, এই চারটে উপদশার নাম যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে প্রফেজ 1 যে উপদশাটা সেটা কিন্তু তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে। কি এলো, লেপ্টে জাপ্টে পেঁচিয়ে ধর আমাদের লাস্টে কে ডাইনোসরকে, লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস হয়ে গেল। এই দশাগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা তোমাদের সিলেবাসে নেই। ইভেন আমি যে এই কটা উপদশার নাম লিখলাম এইগুলোও তোমরা তোমাদের বইতে পাবে না, বলতে গেলে প্র্যাকটিক্যালি সিলেবাসে নেই, কিন্তু এরপর যে অংশটা রয়েছে ক্রসিং ওভার, সেটা বুঝতে গেলে তোমাদের এই কয়েকটা দশা নাম একটু বোঝা প্রয়োজন, তাই আমি এই কটা দশার নাম লিখে দিলাম, ঠিক আছে। তো এরপর আমরা আসি যে দশাগুলোর নাম শিখে নিলাম, এবার আমাদের সিলেবাসে যে জিনিসটা দিয়েছে সেটা হলো ক্রসিং ওভার, ঠিক আছে। ক্রসিং ওভারটা দেখবে তোমাদের যে সিলেবাসে বা বইতে ক্রসিং ওভারটা খুব সুন্দর করে একটা লাল নীল সবুজ নেই, লাল আর নীল ছবি দিয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে ক্রসিং ওভারটার ক্ষেত্রে আমরা কি দেখছি, ক্রসিং ওভারটার ক্ষেত্রে কি হচ্ছে, দুটো নন সিস্টার হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। আমাকে এটা একটু মুছতে হবে, নইলে আমি বোঝাতে পারবো না, বুঝলে। তো তোমরা এক কাজ করো, এইটুকু তোমরা ভিডিওটা পজ করে একটু লিখে নাও, ঠিক আছে। ক্রসিং ওভার কি জিনিস, ক্রসিং ওভার হচ্ছে এই যে আমাদের প্রফেজ 1 এর প্যাকাইটিন উপদশা, কি দশা, প্রফেজ 1 এর আমরা যে বিষয়টা নিয়ে পড়ছি সেটা হচ্ছে আমাদের কি বলে ক্রসিং ওভার, তাই তো। আমরা এর আগে মিওসিসের যে উপদশাগুলো আছে সেগুলো দেখলাম। তো ক্রসিং ওভার যদি আমি বলতে চাই, তাহলে ক্রসিং ওভার কোথায় হয় সেটা প্রথমে জানা খুব আবশ্যক। ক্রসিং ওভার হয় হলো মিওসিস 1 এর, তো মিওসিস 1 এর প্রফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় আমাদের কি দেখতে পাই আমরা, আমাদের ক্রসিং ওভার মানে হচ্ছে এই কোষের মধ্যে তোমার ক্রসিং ওভার ঘটে। দেখে নি ক্রসিং ওভারটা কি জিনিস, ঠিক আছে। প্রথমত ক্রসিং ওভার বোঝার জন্য আমরা একটা সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম এঁকে নিই। এরা হচ্ছে একটা সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। দুটোকে একটু সেম সাইজের না হলে সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম বলতে পারবো না। এটা হচ্ছে একটা সমসমস্ত ক্রোমোজোম, ঠিক আছে, বা হোমোলোগাস ক্রোমোজোম। কি হচ্ছে, এই যে প্যাকাইটিন উপদশায় কি করছে, এই সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। কীরকমভাবে ঘটে এই ঘটনাটা চলো দেখে নিই। এই যে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় একে অপরের কাছে এসেছে, এরপর কি করে, এদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়, ঠিক আছে। ভালো বন্ধুত্ব হওয়ার পর এরা কি করে, এদের দুটো যে নন সিস্টার ক্রোমাটিড মানে এর নীল এর লাল, ঠিক আছে, মনে রাখবে দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিড যেগুলো রয়েছে তারা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আমি আগেও বলেছি নন সিস্টার ক্রোমাটিড কি। এই নন সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের ওপর চেপে একটা এক্স আকৃতি বিশিষ্ট অংশ তৈরি করবে, দেখে নি কিরকম। এই দেখো নন সিস্টার ক্রোমাটিড দ্বয় একে অপরের ওপর চেপে গেছে, ঠিক আছে। এই যে একে অপরের ওপর চেপে একটা এক্স আকৃতির
অংশ তৈরি করেছে, দেখতে পাচ্ছ এখানে এটা একটা এক্স এর মতন গঠন দেখতে পাচ্ছ না, এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড একে অপরের ওপর এভাবে চেপে গেছে, চেপে গিয়ে একটা এক্স আকৃতির গঠন তৈরি করেছে। সেই যে এক্স আকৃতির গঠন, এই গঠনটাকে আমরা কি বলবো, এই গঠনটার একটা নাম আছে, এই গঠনটার নাম আমরা বলবো কায়াজমা। কি নাম বলবো? এই গঠনটার নাম আমরা যেটা বলবো সেটা হলো আমাদের কায়াজমা, ঠিক আছে। এই গঠনটা যে এক্স আকৃতির যে গঠনটা তৈরি করে তাকে কায়াজমা বলবো। তাহলে কায়াজমা কাকে বলছি? যখন দুটো সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয় একে অপরের ওপর এসে কি তৈরি করে, একটা এক্স আকৃতির স্ট্রাকচার তৈরি করে, তখন তাকে আমরা বলি কায়াজমা, ঠিক আছে। তো এই যে কায়াজমা, এই যে কায়াজমা যারা রয়েছে এরপর কি হয়, এদের মধ্যে ক্রোমোজোমের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। কিরম ভাবে ঘটে? এই যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, তাতে কি হয়, এই ধরো এই নীলটার পাটটা এর গায়ে লেগে যায়, এরটার পাটটা এর গায়ে লেগে যায়। মানে ব্যাপারটা কিরকম হয় দেখো, এখানে এরকম ভাবে একটা লেগে গেল, আবার আরেকটা ক্ষেত্রে এই যে আমাদের লাল যেটা ছিল, লালের গায়ে আমার একটা, তো এই যে ওপরে এখানে কি হবে, এখানে এই নীল পাটটা এসে জুড়ে যাবে। এই যে নীল পাটটা এসে জুড়ে গেল, এটাকে আমরা কি বলছি, ক্রসিং ওভার বলছি, ঠিক আছে। ক্রসিং ওভার মানে এই দেখো ক্রস করলো, ক্রস করে এটা এই পাটটা এর কাছে চলে এলো, এই পাটটা এর কাছে, ঠিক আছে। তো এই রকম ঘটনা যখন ঘটে, কোথায় ঘটে, মিওসিস 1 এর প্রফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় কি হয়, দুটো নন সিস্টার হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, এবং এই দেহাংশের বিনিময়ের ফলে কিন্তু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। কেন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়? ধরো এইখানে আমাদের ক্রসিং ওভার হওয়ার আগে এইখানে ধরো আমার ছিল ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি জিন, এখানে ছিল স্মল এ, স্মল বি, স্মল সি জিন। ভালো কথা। ক্রসিং ওভার হওয়ার পরে দেখো এইখানে যে নতুন যেটা তৈরি হবে, নতুন ক্রোমোজোমটা, এখানে ধরো স্মল এ চলে এলো, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এখানে কি তৈরি হলো, ক্যাপিটাল এ তৈরি হলো, স্মল বি, স্মল সি। তাহলে আমি একটা নতুন বৈশিষ্ট্য পেলাম, নতুন কিছু জিনের আগমন ঘটলো, এবং নতুন কিছু জিনের আগমনের মাধ্যমে কিন্তু এই যে ক্রোমোজোমগুলোর মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটলো, যার জন্য কি হয়, যার জন্য যত গ্যামেট তৈরি হয়, মানে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের যে যত গ্যামেট তৈরি হয়, এই দেখো আমি এখানে দেখেছি একটা জনন মাতৃকোষ, সেটা কিভাবে মিওসিস 1 এবং মিওসিস 2 কোষ বিভাজনের মাধ্যমে 4টে হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হচ্ছে। প্রত্যেকেই ক্ষেত্রেই কিন্তু কিছু জেনেটিক রিকম্বিনেশন ঘটেছে, দেখছো এদের মধ্যে সবার ক্ষেত্রেই কিন্তু কিছু পরিমাণ ক্রসিং ওভার ঘটেছে, মানে কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে। আর এই যে নতুন বৈশিষ্ট্যগুলো, এই নতুন বৈশিষ্ট্যগুলো কি করে, প্রজাতির ভেদ বা প্রকরণে সহায়তা করে, যার মাধ্যমে কি হয়, নার মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের আবির্ভাব ঘটে। এই কারণেই যারা উন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী, যারা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের গ্যামেট তৈরি করে, মানে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট তৈরি করে, তাদের ফিউশন হয়, মানে গ্যামেটের মিলন ঘটে, এবং মিলন ঘটার ফলে নতুন জাইগোট তৈরি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাই, আমরা কিন্তু নতুন বৈশিষ্ট্য দেখতে পাই। দুজনের ধরো একটা আম গাছ, সেই আম গাছের যদি খুব ভালো আম গাছ হয়, ধরো বললাম যে আলফানসো আম, ঠিক আছে। এবার তার যে সিড যে রয়েছে, মানে তার যে আটি রয়েছে, সেই আটিটা থেকে নতুন আম গাছ হলো, সেটা কিন্তু ওই রকম আলফানসো, যেটা আগের যে খুব মিষ্টি ভালো আম ছিল, সেই রকম অতটা ভালো মিষ্টি নাও হতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে যখন গ্যামেটগুলো তৈরি হয়েছিল, তখন তো তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটে গেছিল। এবার কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হতে পারে, সেটা আগেরটার থেকে অনেক ভালো হয়েছে বা খারাপ হয়েছে, ঠিক আছে। তো এই মধ্যে আমরা ক্রসিং ওভার দেখলাম। ক্রসিং ওভারের গুরুত্বটাও আমি বলে দিলাম, যে প্রজাতির ভেদ বা প্রকরণ যাকে বলি আমরা, সেই প্রজাতির ভেদ বা প্রকরণের সাহায্য করে হচ্ছে আমাদের এই ক্রসিং ওভার, ঠিক আছে। এবার হতে পারে সেটা আগেরটার থেকে অনেক ভালো হয়েছে বা খারাপ হয়েছে, ঠিক আছে।
তো এই মধ্যে আমরা ক্রসিং ওভার দেখলাম। ক্রসিং ওভারের গুরুত্বটাও আমি বলে দিলাম যে প্রজাতির ভেদ বা প্রকরণ যাকে বলি আমরা, সেই প্রজাতির ভেদ বা প্রকরণে সাহায্য করে হচ্ছে আমাদের এই ক্রসিং ওভার। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের মিওসিস কোষ বিভাজনের কি, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। এটা কিন্তু খুব আসে, ঠিক আছে। তো মিওসিস কোষ বিভাজনের প্রথম গুরুত্ব যেটা আছে সেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কি আছে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। ব্যাপারটা কি, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের এখানে ধরো তোমার 46টা ক্রোমোজোম বিশিষ্ট একটা মাতৃকোষ ছিল, তার থেকে কি হলো 23টা ক্রোমোজোম বিশিষ্ট দুটো মাতৃকোষ তৈরি হলো। এবং তাদের মধ্যে আবার ধরো এটা হচ্ছে পুরুষের দেহ, এটা স্ত্রীর দেহ ধরলাম, এটা পুরুষের দেহ, এখানেও কিন্তু আমার 23টা ক্রোমোজোম বিশিষ্ট মাতৃকোষ তৈরি হলো। ঠিক আছে, এই যে 23টা এইরকম যে মাতৃকোষ তৈরি হলো, এদের মধ্যে ফিউশন হবে করে তৈরি হবে 46টা। আচ্ছা, যদি মিওসিস কোষ বিভাজনটা না হতো, মানে 46টা যদি 23টা না হতো, হ্রাস বিভাজন না হতো, 46টা যুক্তই যদি গ্যামেট তৈরি হতো এখানে এরকমভাবে, যদি আমার এখানে মাইটোসিস কোষ বিভাজন করে 46টা ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট তৈরি হতো, তাহলে তাদের ফিউশনের ফলে আমরা যে জাইগোটটা পেতাম তাতে ক্রোমোজোম সংখ্যা কত হতো, 46 × 2 মানে 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8, 1 9, 92, তাই তো। তো আবার এদের মধ্যে যখন আবার এরকম 92টা ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট এরকমভাবে ফিউজ করলে আবার সেটা বেড়ে যেত, মানে n থেকে 2n, মানে হচ্ছে 2n থেকে তার পরের প্রজন্ম 4n, তার পরের প্রজন্ম, এইভাবে আস্তে 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 বাড়তে থাকতো, পরের প্রজন্ম 8n, এইভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু পরিবর্তিত হয়ে যেত। আর আগেই বলেছি আমি, ক্রোমোজোমস্থিত জিনগুলোই জীবের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে, তাই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা যদি বারবার পরিবর্তিত হতে থাকে তাহলে কিন্তু সেই প্রজাতিটা পৃথিবীর কাছে আনস্টেবল হয়ে যাবে, নেচারের কাছে আনস্টেবল হয়ে যাবে, আর কোনো আনস্টেবল জীব বা আনস্টেবল প্রাণী তাকে কিন্তু নির্বাচনের গুরুত্ব নিয়ে। তো মিওসিস কোষ বিভাজনের প্রথম গুরুত্ব কি আছে, মিওসিস কোষ বিভাজনের প্রথম গুরুত্ব রয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা যেটা হয়, প্রজাতির মোট যে ক্রোমোজোম সংখ্যা তাকে ধ্রুবক রাখা। ব্যাপারটা কীরকম হয় দেখে নি, এই দেখো মিওসিস কোষ বিভাজনের সময় যদি একটা কোষ, এই ধরো কোষ, এই কোষে 2n = 16, ঠিক আছে, এখানে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16টি। এটা যদি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয় তাহলে কটা ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হবে, আমাদের এই যে ক্রোমোজোম সংখ্যাটা ঠিক অর্ধেক হয়ে যাবে, তাই তো। এই রকম আমরা মিওসিস কোষ বিভাজন করে থাকি যেখানে ক্রোমোজোম সংখ্যাটা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এই যে 4টে অপত্য কোষ তৈরি হলো মিওসিস 1 আর মিওসিস 2 এর পরে, প্রতিটাতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কত, 8, তাই তো। প্রতিটাতে ক্রোমোজোম সংখ্যা হলো 8, অর্থাৎ প্রজাতির যে মোট ক্রোমোজোম সংখ্যা, বর্গের জয় ওকার হবে, হ্যাঁ, তো প্রজাতির মোট যে ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ধ্রুবক থাকে। কিভাবে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, আর এই হ্যাপ্লয়েড গ্যামেটগুলো, এই ধরো এই একটা গ্যামেট, এটা যদি আমি বাইসেক্সুয়াল প্ল্যান্টের কথা ভাবি, মানে হচ্ছে তোমার যে এখানে ধরো একটা জীব, তার এই রকম কিছু হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হলো, এইগুলো ধরো ফিমেল গ্যামেট, আর কিছু মেল গ্যামেট তৈরি হলো, তাহলে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফিউজ করে কি করবে, জাইগোট তৈরি করবে। তো সেখানে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কত হবে, 16টি, 2n = 16, 16টি হবে। এবং জাইগোটে যে ক্রোমোজোম সংখ্যা 16টি হবে, তাহলে এক্ষেত্রে তোমরা দেখো, এক্ষেত্রে কিন্তু প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করলো। যদি মিওসিস কোষ বিভাজনটা না হতো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হতো এবং গ্যামেটগুলোর ফিউশন ঘটতো, তাহলে কি হতো দেখো, 2n = 16, এই রকম 2n = 16 এর আরেকটা কোষ, এরা একে অপরের সাথে ফিউজ করে 32টা কোষযুক্ত নতুন জীব তৈরি করতো, 32 থেকে 64টা হয়ে যেত। এইভাবে প্রজাতির মোট ক্রোমোজোম সংখ্যা কিন্তু আর ধ্রুবক রাখা সম্ভব হতো না। এবার দ্বিতীয় পয়েন্ট চলে আসি আমরা, জনুক্রম। জনুক্রম মানে কি, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর যে পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে কিছু কিছু জীব তাদের কি করে, তাদের লাইফ সাইকেল বা তাদের জীবনচক্রকে অতিবাহিত করে। যেমন ফার্ন এরকম একটা উদ্ভিদ যার ক্ষেত্রে আমরা এই জনুক্রম জিনিসটা দেখতে পাই।
যেখানে কি দেখতে পাই, সেখানে দেখতে পাই হ্যাপ্লয়েড জনু এবং ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তন। তো ডিপ্লয়েড থেকে যে হ্যাপ্লয়েড জনু তৈরি হয়, এই যে দেখতে পাচ্ছ তোমরা 2n থেকে n তৈরি হচ্ছে, সেটা কিন্তু মিওসিস কোষ বিভাজনের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রকরণে সহায়তা করা। প্রকরণ মানে কি? প্রকরণ মানে আমরা একটু আগে মিওসিসে পড়ছিলাম ক্রসিং ওভার। ক্রসিং ওভারে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় হয়েছিল এবং এই দেহাংশের বিনিময়ের ফলে কিন্তু কি হয়েছিল, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছিল। আমি আগেও বলেছি যে দুটো নন সিস্টার ক্রোমাটিড তাদের মধ্যে যখন দেহাংশের বিনিময় হচ্ছে তখন সেই তাদের মধ্যে কি হচ্ছে, কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে। কারণ একটি ক্রোমোজোমের খণ্ড আরেকটা ক্রোমোজোমের কাছে চলে যাচ্ছে, আরেকটার খণ্ড আরেকটার কাছে চলে আসছে। তাহলে দেখো এই যে আমার যে এখানে যে লাল পেন আছে, নীল পেন আছে, এবার যদি আমি এদের মধ্যে এই ঢাকনাটাকে বদলে দিই, অনেকটা ক্রসিং ওভারের মতন ঘটনা ঘটলো। তাহলে কিন্তু এই যে পেনটা যেটা আগে যেমন ছিল, এখন কি তার বৈশিষ্ট্যটা সেরকম রয়েছে? থাকবে না। আবার এটার ক্ষেত্রে আগে যেমন ছিল, এখন কি সেটার বৈশিষ্ট্যটা এরকম রয়েছে? থাকবে না। অর্থাৎ কি, কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে, যেটা ভেদ বা প্রকরণ নামে পরিচিত। এই নতুন বৈশিষ্ট্য কি করে, পরিবর্তিত পরিবেশে, যে কোনো রকম পরিবেশে বলতে পারো তুমি, যখন কোনো অ্যাডভার্স কন্ডিশন আসে, তীব্র গরম আসতে পারে, প্রচণ্ড বর্ষা আসতে পারে, শীত আসতে পারে, এই ধরনের পরিবর্তিত পরিবেশে জীবকে টিকে থাকতে সাহায্য করে। তো প্রকরণের সহায়তা হলো। আর গ্যামেট উৎপাদন, গ্যামেট উৎপাদন একটু আগেই দেখালাম কিভাবে জনন মাতৃকোষ থেকে এই মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি তৈরি হচ্ছে। মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে তোমরা দেখো হ্যাপ্লয়েড, এই যে দেখো n, এই n = 8, এইগুলো সব হচ্ছে n = 8, এই হ্যাপ্লয়েড গ্যামেট আমাদের তৈরি হয়েছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক আছে, তো এইভাবে গ্যামেট উৎপাদনের মাধ্যমেও কিন্তু মিওসিস কোষ বিভাজনটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে ঘটতে থাকে। এই হলো মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। পরের ভিডিওতে আমরা এর পরে যে ফার্দার যে চ্যাপ্টারটার যে বাকি পার্টগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর তোমাদের আজকের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। আগের দিনও আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু আমি দেখেছি ফেসবুক গ্রুপে যে কেউ কিন্তু কোনো পোস্ট করনি। এই রকম পোস্ট না করলে হোমওয়ার্ক না করলে তাহলে কিন্তু আমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দেবো বলে দিলাম। ঠিক আছে, তো তাহলে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে মিওসিস ভার্সেস মাইটোসিস, এই পার্থক্যটা তোমরা লিখবে। ঠিক আছে, মিওসিস ভার্সেস মাইটোসিস, এই পার্থক্যটা তোমরা লিখবে 1 নম্বর। আর 2 নম্বর, সুন্দর করে বিভিন্ন কালির পেন ইউজ করে যদি ছবিগুলো আঁকতে পারো খুব ভালো হয়। সেটাকে চিত্রের সাহায্যে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করবে এবং ছবি তুলে সেটা আমাদের সোমস ক্লাসরুমের যে গ্রুপটা রয়েছে তাতে আপলোড করবে। ঠিক আছে, বিভিন্ন দশাগুলি দেখাও। এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইল আজকের জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।